যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলেন যে আপনার যে কাউন্টার করা, মানে রাজনীতিতে ঢিল এবং পাটকেল নিয়ে আমরা একটা আলোচনা শুনতেছিলাম, যে আপনি বলতেছিলেন যেহেতু রতন ভাই আপনাকে আক্রমণ করে কথা বলেন, কারণ রতন ভাই কাউকে আক্রমণ করে কথা বলেন না, আমি রতন ভাইকে আক্রমণ করলেও রতন ভাই হাসি মুখে সেটা ফেরত দেন, তো সেই জন্য আপনি রতন ভাইকে কিছু বলবেন না। কিন্তু কেউ এসে যদি আপনাকে ঢিল মারে আপনি তাকে পাটকেল মারবেন, কেউ এসে যদি আপনাকে গুলতি দিয়ে মারে আপনি তাকে গুলি করে দিবেন, কেউ যদি আপনাকে একটা গালি দেয় আপনাকে 10টা গালি দিবেন, এইটা হচ্ছে আপনার এটা। কিন্তু আপনি ওই প্রসঙ্গটা একটু বলবেন যে আপনি খুব জোরে সোরে ইদানিং বলেন, মানে এটা আমাদের দর্শকদের মতামত, মোহাম্মদ মালাওয়াইকি খুব ব্রিফলি এটাকে এরকম বলেছেন যে রাশেদ ভাই বলছেন স্বাধীনতা বিরোধীরা এখন বিরোধী দল, এটা অত্যন্ত লজ্জার। মরহুম বেগম খালেদা জিয়া স্বাধীনতা বিরোধী 2 জনকে মন্ত্রী দিয়েছিলেন, সেটাকে অন্তত গৌরবের নাকি? রাশেদের কাছে প্রশ্ন আমি মালয়েশিয়া থেকে। আপনি যদি ওই ঢিল পাটকেল থেকে শুরু করে আপনি যেসব বক্তব্য দেন সেই সব বক্তব্য একটু বলেন। কিন্তু আমরা অনেকগুলি বিষয় নিয়ে কথা বলবো রাশেদ, আমরা যদি একটু ব্রিফলি বলতে চেষ্টা করি। জনাব খান, দেখেন, যে সময় জামাত ইসলাম বিএনপির সাথে রাজনৈতিক জোটে ছিল এবং একসাথে নির্বাচন করেছে, সেই সময় জামাত ইসলামকে মানুষ মজলুম হিসেবে জানতো, এবং এখনকার জামাতের নেতৃবৃন্দের বক্তব্য এবং সেই সময়কার নেতৃবৃন্দের বক্তব্যের মধ্যে বেশ পার্থক্য পরিলক্ষিত হয়। গণঅভ্যুত্থানের পরে জামাতের আমির তিনি শুরুতেই বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিলেন। তিনি বললেন যে বিএনপি নব্য ফ্যাসিস্ট, এক স্বৈরাচারকে হটিয়ে আমরা আরেক স্বৈরাচারকে ক্ষমতায় আনবো না। আচ্ছা, বিএনপি যদি গণঅভ্যুত্থানের পর স্বৈরাচার হয়ে যায়, তার মানে কি? তার মানে বিএনপি আগে স্বৈরাচার ছিল? আমার প্রশ্ন হলো, জামাত ইসলাম বিএনপিকে যদি স্বৈরাচার মনে করে তাহলে বিএনপির সাথে কেন জোট করেছিল এবং কেন এইভাবে আসলে মন্ত্রিত্বের ভাগাভাগি বা সরকারের ভাগাভাগি করেছিল? আমি এটি আসলে বোঝাতে চাই যে সময় আসলে বিএনপির সাথে জোটে ছিল তাদের আচরণ, বা যে সময় আসলে তারা অপোজিশনে ছিল বিএনপির সাথে তাদের কথাবার্তা আর বর্তমানের কথাবার্তা আচরণ আমার কাছে একরকম মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে যে জামাত ইসলাম এই মুহূর্তে প্রধান বিরোধী দল, এবং এই প্রধান বিরোধী দল হওয়ার পরে জামাত ইসলাম মজলুম থেকে জালিম হয়ে গেছে। এবং বাংলাদেশের ইতিহাসে এমনটি দেখা যায় না যে আপনি যে সময় আসলে অপোজিশনে থাকবেন সেই সময় আপনি জালিম হয়ে যাবেন। একমাত্র জামাত ইসলামের ক্ষেত্রে আমার ভিন্নতা মনে হচ্ছে। দেখেন, তাদের এমপিদের নানান ধরনের কেলেঙ্কারি, এমপিদের কেলেঙ্কারি প্রসঙ্গে একটু আমরা পরে আসি, এটা যার যার ব্যক্তি মানে ওইটা নিয়ে আমরা। আপনি এটা বলতেছিলেন যে জামায়াত যখন মজলুম ছিল তখন জামায়াতের কথা ছিল একরকম, এখন জামায়াত 2001 থেকে 2006 পর্যন্ত মন্ত্রী ছিল জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দদের ফাঁসি হয়েছে তারপরে, তো হঠাৎ করে জামায়াত জালিম হইল কেমনে? মানে, এবং আপনি শফিকুর রহমানের কথা বলছেন যে শফিকুর রহমান বলেছিল যে 100 থেকে আরেক স্বৈরাচার, শফিকুর রহমান কিন্তু কারো নাম বলেন নাই, তখনও বিএনপির সাথে ওরকম বৈরিতা তৈরি হয় নাই, তাহলে আপনারা কেন এটা নিজের কাছে নিলেন কেন এই কথাটা? মানে আমার যদি মানে নাম না নিয়ে কেউ বলেন যে মানে আপনার নিজের কাছে, মানে এটা কলা খাইনার মতো হইলো। আচ্ছা, শোনেন, সবসময় নাম বলা লাগে না, অনেক সময় বক্তব্য শুনলে বোঝা যায় যে তিনি আসলে কাকে বোঝাচ্ছেন। এবং এই যে নাম নেননি তারপরে আবার নাম নিয়েছেন, তিনি তার একটা বাক্যে নাম নেননি, পরবর্তী বাক্যে তিনি ওই দলের নেতার নাম নিয়েছেন বা দলের নাম নিয়েছেন। আপনি হয়তো জাস্ট অতটুকু বক্তব্য শুনেছেন, পরের বক্তব্য হয়তো শোনেননি। সিরিয়াসলি আমি ওই বক্তব্যটার মধ্যে আমি বিএনপি বলতে শুনি নাই, মানে উনি বলছেন তখন শোনেন নাই, পরে বলতে একই বক্তব্য না, আমি বলছি যে এখন তো শুনতেছেন, এখন শুনতেছি, রাইট, এখন তো শুনছেন, তারপরে তো শুনেছেন। তার মানে কি? তার মানে ওই সময় তিনি কাদেরকে ইঙ্গিত করে বলেছিলেন, তার পরের বক্তব্য যদি আপনি শোনেন তাহলে তখনই বুঝছিলেন। আমি তো এখন বুঝলাম, আপনি তখন বুঝলেন। আমি কেন না, তখন আমি কেন বুঝবো না? আমি রাজনীতি করি না, আপনি তো সাংবাদিক, তাই না? আপনি অনেক কিছু, আপনার প্রফেশনালিজম, আপনি অনেক কিছু আগে বোঝেন, আমার থেকে বেশি বোঝেন। কিন্তু আমি যেহেতু রাজনীতি করি, আমাকে তো অনেক কিছু বুঝতে হয়, শিখতে হয়, আমাকে তো এই লাইনে কাজ করতে হয়। আপনি মনে করতে চাই এখন বিরোধী দল হিসেবে জামাত ইসলামের বিরোধী দল হিসেবে এটা লজ্জার, ওই সময় সরকারি দলে থাকতো সেটা লজ্জার ছিল না বেগম জিয়ার সময়, ওইটাই যদি একটু ব্যাখ্যা করতেন। ঠিক, আমার প্রশ্ন তো সেটি যে আপনি যেহেতু বিএনপির সাথে জোটে ছিলেন, তো সেক্ষেত্রে বিএনপির প্রতি আপনার যে ধরনের বক্তব্য থাকা উচিত, আমরা তো সেই বক্তব্য আমরা লক্ষ্য করছি না। আপনি মনে করলেন যে আওয়ামী লীগের পতন হয়েছে, এবার বিএনপির পতন। জামাত ইসলামের একটা বিশেষ সুবিধা আছে, জামাত ইসলামী সবার সঙ্গে থাকতে পারে, আওয়ামী লীগের সাথে 86 নির্বাচনে এর সাথে সাথে চলে যেতে পারে, আওয়ামী লীগের সাথে মিলে নির্বাচন করতে পারে, জামাত ইসলামী তত্ত্বাবধায়ক সরকারের জন্য বিএনপিকে ক্ষমতা থেকে সরাই দিতে পারে, আবার বিএনপির সাথে জোট করতে পারে, বিএনপি থেকে মন্ত্রী হতে পারে। জামাত ইসলামের কথাই হইতেছে না এখানে কথা হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে যে আচরণটা জামাত ইসলামীর সঙ্গে করা হচ্ছে সেইটা ঠিক আছে কিনা, বা আপনার পক্ষ থেকে করা হচ্ছে সেইটা ঠিক আছে কিনা, আপনি মানে এখন যেটা করা হচ্ছে, এখন আপনি যেটা করছেন, যদি এইটা ঠিক থাকে তাহলে বেগম জিয়া ভুল ছিল না। আমি কিন্তু জামাতের এখনকার যে আচরণ, আমি সেটা নিয়ে কথা বলছি।
বলছি। জামাতের অতীতের আচরণ বক্তব্য সেটি নিয়ে তো আমি বলতেছো তো? সমালোচনা করছি না, কথা বলছি না। না, আমি জামাতের বর্তমানের যে আচরণ, সমালোচনা, গালিগালাজ, প্রতিদিন পতনের হুমকি, এমনকি যে এনসিপির কিছু নেতৃবৃন্দের দ্বারা মানে জামাতের মুখপাত্র বানিয়ে প্রতিনিয়ত জামাতের যারা মিনিস্টার আছে, দুঃখিত, যারা বিএনপির মন্ত্রী আছে তাদেরকে গালিগালাজ করানো, এগুলো কন্টিনিউয়াসলি চলতেছে। তো এইগুলো তো আসলে আমাদের অতীতে আমরা কখনো দেখি না। এমনকি শেখ হাসিনার সময়েও এইভাবে শেখ হাসিনাকে গালিগালাজ করা বা অন্য দলকে গালিগালাজ করা, হ্যাঁ, সমালোচনা আলোচনা হয়েছে, কিন্তু এখন তো আসলে মাত্রা ছাড়িয়ে গেছে। জামাতের নেতৃবৃন্দ যে ভাষায় কথা বলছে, এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারিরা যে ভাষায় কথা বলছে, এটা তো বাংলাদেশের রাজনীতি ছিল না। সুতরাং বাংলাদেশের রাজনীতিকে তারা কলুষিত করছে। এখন আমার কাছে মনে হয় যে জামাতের সাথে বা এনসিপির সাথে এখন খুব বেশি ভদ্র আচরণ করার খুব বেশি সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। তারা আপনাকে মানে যেহেতু তারা আপনি রাজনীতিকে হাসতে কলুষিত পারেন। করতেছে, আপনি এটাকে ডাবল কলুষিত করে এটাকে ঠিক করবেন, মানে আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। না, ডাবল কলুষিত না। দেখেন, তারা এই ধরনের বক্তব্য আচরণের মাধ্যমে তারা আসলে রাজনৈতিক ভারসাম্যহীনতা সৃষ্টি করতেছে। এখন তারা মনে করতেছে যে আমরা যে ভাষায় বক্তব্য দিচ্ছি, হয়তো আমাদের এই ভাষার বক্তব্য বা আমাদেরকে কাউন্টার করার কেউ নাই, তারা লাগাতার বলতেই আছে। যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি কটাক্ষ করলেন, এরপরে তার কন্যাকে নিয়ে, এমনকি তার সহধর্মিণীকে নিয়ে, এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। কিচ্ছু হয় না এসব কটাক্ষ করলে, কিচ্ছু হয় না এসব কটাক্ষ করলে। এটা যদি যা যায় কটাক্ষ, এটা কিচ্ছু হয় না, এমন কিছু হয় না যে বক্তব্য মানে আপনি কটাক্ষ করতেছেন। আপনি আমারে কটাক্ষ করেন, আপনি আমারে কটাক্ষ করেন। আমি আপনাকে বলি, আপনি আমারে কটাক্ষ করেন, কোনো অসুবিধা নেই। প্রোগ্রামে আপনি আপনার একটা প্রোগ্রামে সম্ভবত আপনি আওয়ামী লীগের কোনো নেতাকে আনতে চেয়েছিলেন। তো সেই সময় আমার স্পষ্ট মনে নাই আওয়ামী লীগের কোনো নেতাকে বা শেখ হাসিনাকে আপনি কিছু প্রশ্ন করতে চেয়েছিলেন। এরপরে আপনার নিয়ে বাংলাদেশে ইন্টারভিউ করতে চাই, হ্যাঁ এক্স্যাক্টলি। এরপরে বাংলাদেশে আপনাকে নিয়ে অনেক সমালোচনা হয়, আপনাকে গালি দেয়, এরপরে কিন্তু আপনি সেটা আর করেন নাই। কোনটার করি নাই? শেখ হাসিনা ইন্টারভিউ দিলে এখনো করব না, আপনি একটা পোস্ট করেছিলেন আমার যতটুকু মনে আছে। আমি কোনো পোস্ট করি নাই, কিন্তু আমার কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট নাই। আমি বলি, আমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা বক্তৃতা দিতে গেছিলাম, সেই বক্তৃতার মধ্যে একজনের প্রশ্নের জবাবে আমি বলছি, আমি যদি আইন আমার ভাঙতে হয় তাইলে আমি শেখ হাসিনাকে ইন্টারভিউ করে সেই আইন ভাঙতে চাই। এই আইন ভাঙতে আমি সাদ্দামের ইন্টারভিউ করে সেই আইন ভাঙতে চাই না। দ্যাট ওয়াজ আমি সেটাই বলছি। এরপরে আমি আর কোনো ইন্টারভিউ করি নাই। আমাকে যদি শেখ হাসিনা এখন ইন্টারভিউ দেন, আমি এখন ইন্টারভিউ করব না। আমি বলছি যে আপনার যদি মানে সমালোচনা বলেন, আলোচনা বলেন, বা যেভাবে গালিগালাজ করছিল সেটি না করলে কি আপনি আপনার অবস্থান থেকে সরে যেতেন? আমি কি আমার অবস্থান থেকে সরে গেছি? আমি তারপরের দিন আবার বলছি, তারপরের দিন আবার বলছি, চেক ইট ব্যাক, আমি তারপর দিন আবার বলছি যে আমি শেখ হাসিনা ইন্টারভিউ এখনো নিতে চাই, এখনো বলতেছি। এবং এই পৃথিবীতে এমন কোন সাংবাদিক নাই যে শেখ হাসিনা ইন্টারভিউ নিতে চাইবে না এখন। ঠিক আপনার সেই বক্তব্যই আমি বলছি যে আপনার সেই সময় সমালোচনা হয়েছিল। আমার যতটুকু মনে আছে যে আপনি এর পরবর্তীতে আপনার অবস্থানটা আপনি পরিষ্কার করেছিলেন, বা কেন এই কথা, বা আমার কাছে মনে হয় এখনো তো তাই বললাম, আমি এখনো তো তাই বললাম। আমার হয় কি মানে ঘটনা হয়েছে, কিন্তু আপনি করেননি, কিন্তু আপনি এই রিস্কটা নেন। কি রিস্ক? আমি তো এখনো বলতেছি শেখ হাসিনা ইন্টারভিউ করলে এখনো ইন্টারভিউ করব। আমি 2 সপ্তাহ পরে বাংলাদেশে আসবো রে ভাই, শেখ হাসিনা ইন্টারভিউ যে করব এইটা বইলা আমি আবারও বলতেছি আমি শেখ হাসিনা ইন্টারভিউ করব। আর আমারে জেল দিয়ে দেন। শুনেন, না জেল দেওয়ার প্রসঙ্গ, আমাকে যে প্রশ্ন করলেন আপনার বিষয়ে ওই সময় যেটি হয়েছিল আমিও তো দেখেছি, যে কারণে আমি ওই প্রসঙ্গটা আনলাম। যে দেখেন, বাংলাদেশে যেটি হয় কন্টিনিউয়াসলি নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলেন বা অন্যান্য নেতৃবৃন্দ বলেন, তারা কন্টিনিউয়াসলি বিএনপি কে নানান ভাষায় গালিগালাজ করছে, কটাক্ষ করছে। সেই জায়গা থেকে তারা যে ভাষায় কথা বলছে আমরা তো ওইটার যৌক্তিক ব্যাখ্যা দিচ্ছি যে তারা আসলে এইভাবে রাজনীতিকে আসলে নষ্ট করতেছে, নোংরামি করতেছে। ফেয়ার এনাফ, আপনার এটা পজিশন হতে পারে, কিন্তু আমরা মনে করি যে একটা জায়গা থেকে যেটাকে আপনি কলুষিত বলতেছেন, সেই কলুষিতর জবাব যদি আপনি কলুষ দিয়েই দেন, এটা দূর হবে কিনা সেটা ভাইবা। না, এটা তো কাউন্টার দিয়ে, আমি তো এটা পাল্টা ব্যাখ্যা দিয়ে। যেমন আমি যেমন দেখেন, যে সময় আসলে বিএনপি সম্পর্কে জামাত ইসলাম নানান ধরনের মানে বক্তব্য দিচ্ছে, যেমন বিএনপি নাকি জুলাই জাতীয় সনদ নিয়ে, গণভোট নিয়ে প্রতারণা করছে, এবং এই বক্তব্য দিতে গিয়ে তারা বিএনপিকে আবার গণভোটের হুমকি দিচ্ছে, নানান ধরনের কথাবার্তা বলছে, একদিনে পতন ঘটিয়ে দিবে, 7 দিনে পতন ঘটিয়ে দিবে, 16 দিনে পতন ঘটিয়ে দিবে। এই বক্তব্যগুলো আপনিও শুনেছেন। তো সেই জায়গায় জামাত ইসলামের যে মুনাফিকি, প্রতারণা, ভণ্ডামি, সেগুলো আমরা মানুষের সামনে স্পষ্ট করছি। যে যেখানে জুলাই জাতীয় সনদ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করলো, গণভোটের অধ্যাদেশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করলো, এবং সেটা ব্যাখ্যার সহিত যে এই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতারণা করেছে, এই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার প্রতারণা করেছে। বিএনপি ব্যাখ্যা চাইলে আপনি দিতেই পারেন। সেই ব্যাখ্যাই তো, সেই ব্যাখ্যা যদি না, সেই ব্যাখ্যা আমি আপনাকে বলি, যেমন নিউজ 24 এর একটি টক শোতে আমাকে
লাগাতার ব্যারিস্টার শাহরিয়ার কবির রয়্যাল এজেন্ট বলছে 3 মিনিট ধরে। আমি কিন্তু হাসতেছি, আমি মানে তাকে বোঝানোর চেষ্টা করতেছি, তো তিনি কন্টিনিউয়াসলি কিন্তু আমাকে রয়্যাল এজেন্ট বলেই যাচ্ছেন। যেখানে বাংলাদেশে নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলন নুরুল হক নূর সহ আমরা করেছিলাম এবং সেই সময় আমার নামে 3টা মামলা হয়। এরপরে যদি ওই ব্যক্তি আমাকে বারবার রয়্যাল এজেন্ট বলেন, হ্যাঁ আমরা ভারতের কাছ থেকে টাকা খেয়েছি, আপনি এটা আওয়ামী কিভাবে- লীগের কাছ থেকে টাকা খেয়েছি, আপনি এটা কিভাবে না, বন্ধ করলেন? আপনি এটা কিভাবে বন্ধ না, করলেন? তখন তো স্বাভাবিকভাবে আমি কত সময় নিজেকে কন্ট্রোল করব, তখন আমি তাকে কিন্তু কাউন্টার দিয়েছি এবং আমাকে তখন এবং আমার আপনি যেরকম যে শারীরিক ভাষা ব্যবহার করে কাউন্টার দিচ্ছেন সেটা খুব ডিসেন্ট হয়েছে। না, শারীরিক ভাষা তিনি আমাকে আমি লাগাতার দেখতেছিলাম যে আমাকে আপনি আঙ্গুল তুলে তুলে কথা বলতেছেন। আমি বলতেছি না, উনি তো থামতেছে না, উনি আমাকে রয়্যাল এজেন্ট বলতেছে। তারপর- তখন আমি তাকে আচ্ছা, বলছি থাক, আপনি আমি এটা নিয়ে আমি এটা আমি নিয়ে- বললাম আমি আচ্ছা, এটা আপনি নিয়ে- বলেন, আপনি জি, বলেন, আমি জি। যদি ওই সময় তাকে না থামাত, হ্যাঁ। হ্যাঁ, বা মনে করেন যে আমি রাগান্বিত হয়েছি, তো দেখেন। আমি রাগান্বিত না হলে তো তিনি একের পর আমাকে এই ধরনের ভাষা তিনি ব্যবহার করে আমি ঠিক জানি না, কারণ আপনি একজন রাজনীতিবিদ, আমি একজন সাংবাদিক। আমি আসলে আপনার ব্যাপারটা আমি বুঝতে পারবো না কখনো, যে মানে আমার আসলে কি না, করা এটা উচিত। বুঝতে পারবেন না। যেমন এটা আমি আপনি- বুঝতে পারবো না, যেমন আপনি যেমন রাজনীতি ধরেন করলেই বুঝতে পারবেন। রাজনীতি করলেই বুঝতে পারবো। যেমন ধরেন আপনাকে আমি যখন বললাম যে আমাকে কটাক্ষ করেন, তখন আপনি আরেকটা প্রসঙ্গের কথা বললেন, যাই হোক সেইটার একরকম। কিন্তু আমাদের একজন দর্শক কি বলতেছে আপনি দেখেন, উনি আমাকে বলতেছেন যে খালেদ ভাই আপনাকে কটাক্ষ করা কিছু নাই, আপনি মিড লেভেলের একজন ইউটিউব সাংবাদিক ভাই, আপাতত আপনাকে মাঝে মধ্যে দেখলে মনে হয় এটা পডকাস্ট যেখানে ক্যাজুয়াল আলাপ হচ্ছে, রাজনৈতিক নেতাদের সিনিয়র ভাই বলে তেল দেন। ফেয়ার এনাফ, এটা ওনার মনে হয়েছে, কারণ আমি কোনো গুরুত্বপূর্ণ লোক না, আমাকে কটাক্ষ করারও কিছু নাই, সেজন্য আমি হয়তো বুঝতে পারবো না যে আপনাকে কটাক্ষ করলে বা আরেকজন মানুষকে আরেকটা কথা বললে এটা কোথায় ইয়া করা উচিত। আমি আসবো আবার আপনার কাছে জনাব রাশেদ খান। আমি একটু রতন ভাইয়ের কাছে যাই। রতন ভাই, ইন্টারেস্টিং, আমি যখন থেকে টেলিভিশন শো করতে শুরু করছি তখন থেকেই হচ্ছে যারা সিনিয়র, সেইটা হচ্ছে যে খুবই ইংরেজি কেতায় আমি তাদেরকে সাহেব বা নাম ধরে না ডাইকে ভাই বলি, আপা বলি, ওইটার সাথে মানে আমার ব্যক্তিগত সম্পর্ক অসম্পর্কের কিছু মানে বোঝা যায় না। কিন্তু রতন ভাইয়ের সঙ্গে সত্যি সত্যি আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, খালি একটা অনুষ্ঠান করার জন্য কেটে শেয়ার করবো যে রতন ভাইয়ের সঙ্গে আমার 30 বছর ধরে চেইন পরিচয় আছে, আমি জানি না, হোয়াটএভার। আমি আপনাকে যেটা বলতে চাই যে জুলাই আন্দোলনের শরিক হিসেবে রতন ভাই আপনারাও অন্তর্বর্তী সরকারের গঠনে সহায়তা করুন, কিন্তু প্রথম দিকে যমুনায় ডাক পেতেন, সেখানে কিছু মিটিং এও গেছেন, পরে দিন যত গড়িয়েছে ডক্টর ইউনূস সরকারের সঙ্গে আপনাদের দূরত্বও বেড়েছে। তখনকার প্রেস সচিব পর্যন্ত জনাব শফিকুল আলম আপনারাদেরকে বলেছেন যে বামদের দ্বারা, আপনাদের সম্পর্কে বলছেন, বামদের দ্বারা ইনফ্লুয়েন্স হলে বাংলাদেশের জব হবে না, বাংলাদেশকে উনারা বনসাই বানিয়ে রাখতে চান। ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা শফিকুল আলম ভাই বলছেন, খুবই অনেকে অনেক সমালোচনা করছেন, কিন্তু বেশিরভাগ মানুষের এইটাই ধারণা যে আপনারা, আপনাদের কথা শুনলে বাংলাদেশের জব হবে না, অর্থনীতি সামনের দিকে যাবে না এবং বাংলাদেশকে আপনারা বনসাই বানায় রাখেন। রতন ভাই একটু যদি শুনতাম আপনার কাছ থেকে। কয়েকটা জিনিস একদম পরিষ্কার করা দরকার আমাদের। আমরা কি চাই? আমরা দেশের উন্নতি চাই এবং উন্নতির একটা সমতা চাই। বৈষম্য বিরোধী আন্দোলনের পটভূমিতে যে সরকারটা গঠিত হলো, আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের ক্রোধ, ক্ষোভ, রাগ সবকিছু কেন্দ্রীভূত হয়েছিল কিন্তু নির্বাচনকে নিয়ে। কিন্তু বাস্তবে আওয়ামী লীগ এই 15 বছরে কি পরিমাণ দুর্নীতি করেছে, কি পরিমাণ দুঃশাসন চালিয়েছে, কি পরিমাণ কণ্ঠরোধ করেছে, কি পরিমাণ দেশের সম্পদ বিদেশে পাচার হতে দিয়েছে, কিভাবে দেশের ব্যাংকগুলোকে ফাঁকা করে দিয়েছে, কিভাবে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দেউলিয়া বানিয়ে দিয়েছে, এগুলো কি কোনোটা আলোচনায় আসবে না? এগুলো যদি আলোচনায় আসে তাহলে তো আমাদের বলতে হবে জুলাই চেতনা কি শুধুমাত্র স্লোগান? জুলাই চেতনা তো একটা দৃষ্টিভঙ্গি। যেভাবে আওয়ামী লীগ দেশটা চালিয়েছে সেইভাবেই যদি কেউ দেশটা চালায় তাহলে বুঝতে হবে চেহারার পরিবর্তন হয়েছে, চরিত্রটার পরিবর্তন হয়নি। কিন্তু এই কথাটা আমরা তখন বলেছি। আপনারা যখন অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করতে শুরু করলেন রতন ভাই, তখন এটা একটু আর্লি ছিল না? আপনাদেরকে আপনাদের প্রধান রাগ ছিল যে আপনাদের যথেষ্ট মূল্যায়ন করা হইতেছে কিনা, সেইটা থেকে আপনারা মানে সেইটাও তো একরকম ভাগ, তাই না? মানে ক্ষমতার একটা অংশীদারিত্ব। আমরা কখনো কিন্তু মূল্যায়ন চাই নাই। আমরা এটা অন্তত আমাদের দলের পক্ষ থেকে আমরা কখনোই মূল্যায়িত হতে চাই নাই। আমরা জনগণকে মূল্য দিতে বলে আমরা বলেছিলাম এই যে রক্ত দিল জনগণ, সেই রক্তের সঙ্গে কেউ যেন বেইমানি না করে। আমরা বলতে চেয়েছি যে আমরা একটা অভ্যুত্থান কোনো আইন মেনে হয়নি, এটা ঠিক, কিন্তু অভ্যুত্থানের পরে মবের নামে যা ভায়োলেন্স হচ্ছে সেটা তো আসলে গণতান্ত্রিক সংস্কৃতিটাকেও নষ্ট করছে। আমরা তো অপরাধীর বিচার করতে চাই। আমরা কি এরকম করতে চাই যে চোখের বদলে চোখ নিয়ে দুইজনই অন্ধ হয়ে যাব? আমরা তা তো করতে চাই না। আমরা বলেছিলাম যেভাবে মামলাগুলো দেওয়া হচ্ছে সেই মামলা একটাও শেষ পর্যন্ত টিকবে না, কারণ এই মামলাগুলো শেষ পর্যন্ত মনে হবে এটা রিটালিয়েশন নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার মামলা। আসলে হওয়া উচিত ছিল আইন মন্ত্রীর বিরুদ্ধে মামলা হওয়া উচিত ছিল কিভাবে তিনি মন্ত্রিত্ব থেকে আইনকে নিজের মতো করে ব্যবহার করছেন, দলের মতো করে ব্যবহার করেছেন এবং আইনের যে একটা রিলেটিভ মানে ইন্ডিপেন্ডেন্স আছে, আইনের যে একটা নিরপেক্ষতা আছে সেটা লঙ্ঘন করে এবং অদ্ভুত, এবং আমার মনে আছে অদ্ভুত এক ডিফেন্স উনি নিয়েছেন। পুলিশের কাছে মামলা নিয়ে যাচ্ছে, আমরা কি করব? আমরা তো সরকার হয়ে এটা করতে পারি না। পুলিশের কাছে কি ইউনূস সাহেবের এগেইনস্টে মামলা নিলে সেই মামলা নিছে নাকি ওরা? সেটাই পুলিশের কাছে আসিফ নজরুলের এগেইনস্টে মামলা নিয়ে গেলে নিছে ওই মামলা। এই আদালত অবমাননার মামলায় আমাকে 6 মাস তো আদালতের বারান্দায় ঘুরতে হয়েছিল। শুধু একটা কথা বলেছিলাম যে আপনারা বলেন যে রুল অফ ল, আমরা তো দেখি
যেটা রুলড বাই ল, এবং রুলার সে তার ইচ্ছা মতো আইনকে পাল্টায়। আপনারা বলেছেন যে আইন নিজের গতিতে চলে, আমরা বলেছি আইন শাসকের ইচ্ছার গতিতে চলে, কখনো রকেটের গতিতে চলে, কখনো গরুর গাড়ির গতিতে চলে। শাসকের ইচ্ছা যেমন, আইনের গতি তেমন। এই কথা বলার কারণে আওয়ামী লীগের আমলে আদালত অবমাননার মামলায় অভিযুক্ত আদালত অবমাননা হয় কিনা জানি না, সেটাই। মানে আইন উপদেষ্টা বলেন, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উনি গিয়া বলেন যে পুলিশ কষ্ট করে ধরে আনে, আপনারা জামিন দেওয়ার সময় লক্ষ্য করে খেয়াল করে দিবেন। এটা আবার উনি পরে জাস্টিফাই করে যে এটা তো জুরিসপ্রুডেন্সই আছে, এটা তো ইয়াতেই আছে। তো জুরিসপ্রুডেন্স আপনি জানেন, যারা বিচার করতে বসছে তারা জানেন না, আপনি শিখাই দিতে হবে জুরিসপ্রুডেন্স। সেটাই। তার মানে শাসকদের চাহনি, শাসকদের ভ্রুকুটি, শাসকদের চোখের পাতা কখন কাঁপে, কখন চোখ রক্তবর্ণ হয়, তা দেখে কি বিচারালয় চলবে? আমরা এই জায়গাগুলো যখন বলেছি তখন আমরা বললাম যে তাহলে ইউনূস সরকারের কাছে তো প্রত্যাশা অনেক ছিল। ইউনূস সরকার যে প্রত্যাশার জায়গায় যে মানুষকে একটা প্রতারণার দিকে নিয়ে গেলেন এবং দীর্ঘস্থায়ী জটিলতার মধ্যে দেশটাকে ফেলে গেলেন, এর জন্য এই যে জুলাই অভ্যুত্থানের যে ছেলেমেয়েরা নেমেছিল, তার সঙ্গে যুক্ত হয়েছিল যে শ্রমজীবী মানুষ, তার সঙ্গে যুক্ত হয়েছিল যে বাবা মায়েরা। আমাদের ইতিহাসে অনেকগুলো অভ্যুত্থান আছে, কিন্তু এবারের অভ্যুত্থানে মা তার সন্তানকে সাথে নিয়ে মিছিলে শরিক হয়েছে। সেই মায়ের কি আকুতি ছিল যে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকবে, সেই জায়গায় যারা নষ্ট করলেন তার সমালোচনা কি আমরা করবো না? তার সমালোচনা আমরা করেছি এবং এখনো আমরা, এবং যখন এবারও নির্বাচিত হওয়ার পরে কিন্তু রতন ভাই, আপনি দুর্নীতি, পাচার, দেউলিয়া হওয়া, বিভিন্ন ধরনের নেপোটিজম, মানে আত্মীকরণ সব কথাই বলতেছেন, কিন্তু বিকল্প হিসেবে কি আমরা কিছু দেখতেছি? এই দুর্নীতি, পাচার, দেউলিয়া হওয়ার পাশাপাশি বাংলাদেশের জনগণের তো 10টা চাকরি হয়েছে, 20টা এমপি তাদেরকে 30টা টাকা দিছে, এটা ওরা সরাসরি দেখে। আপনাদের কাছে কিন্তু কিছুই পাওয়া যায় না, আপনারা তো কিছুই পান না। আর আরেকটা প্রসঙ্গ হচ্ছে, দুইটা যদি একসাথে জবাব দেন। আরেকটা হচ্ছে যে আরেকজন দর্শক এরকম বলতেছেন যে ভোটের মাঠে, ওনার নাম আলমাস শফি, উনার আরেকটা মন্তব্য পড়ি, কারণ উনি বলতেছেন ভোটের মাঠে আমাদের অন্যতম একটা সমস্যা হলো ধর্ম বা বিশেষ করে ইসলামের ধারে কাছে না থাকা। গত নির্বাচনে জোনায়েদ সাকির ভাইয়ের মাথাও টুপি দেখেছি, যা আগে কখনো দেখিনি, মনে পড়ে না। এখন তিনি এমপি, এগুলি বুঝতে হবে। আমরা এই দুইটা বিষয় যদি বলেন যে বাংলাদেশের লোকজন তো এমপিদের কাছ থেকে সরাসরি হয় চাকরি চাইতেছে, নাহলে মেয়ের বিয়ের জন্য টাকা দিতে, আপনারা তো তার কোনোটাই দিতে পারতেছেন না বা পদ দেখাইতেছেন না। তাইলেও এই দুর্নীতি, পাচার, দেউলিয়াতের বিরুদ্ধে আপনারা কি দাঁড় করাচ্ছেন, মানে সেইটাও তো আমাদের একটু বুঝতে হবে। একটা মূল্যবোধ দাঁড় করানোর চেষ্টা করছে এবং সেটা হয়তো এখন আমরা বিজয়ী হইনি। আচ্ছা, ধরুন যে ইয়াবা ব্যবসা করে, তার ইয়াবার সোর্স হিসাবে তো সে 15-20 জন 25 জনকে কাজে লাগায়। এমনকি আমরা যদি বলি এরশাদ শিকদারের মতো একজন খুনি, সেও তার এলাকায় গিয়ে সে একদিকে 23টা খুন করেছে, আবার এলাকায় গিয়ে মসজিদ করেছে, এতিমখানা করেছে, মাদ্রাসা করেছে। এলাকার লোক তো তাকে আবার খুব একজন ভালো মানুষ হিসেবে জানে। তাহলে মানুষের সেই জানাটার সঙ্গে সত্যিকারের চেহারাটা কি উন্মোচিত হওয়া উচিত নয়? আর একটা বিষয় হলো, নির্বাচনের সময় আমি ধর্মকে ব্যবহার করে মানুষের ভোট নেব? কেউ বেহেশতের সোল এজেন্সি দাবি করে ভোট নেবে, সে বলে যে আল্লাহ সবকিছুর মালিক, কিন্তু তিনি আবার বলছেন আমাকে ভোট দিলে তুমি বেহেশতে যাবা। তার মানে আল্লাহর দায়িত্ব কি তিনি নিজে নিয়ে নেবেন? এই ধরনের কথা তো ভাই আমরা বলতে পারবো না। এই ধরনের কথা না বললে, যদি ভোট না পাই, তাহলে আরো অনেক দিন হয়তো আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু এই ধরনের কথা, কিন্তু রতন ভাই এই ধরনের কথা বলতে হবে না। কিন্তু আপনারা কি একটা আদারিং এর রাজনীতি করেন, যে সেই আদারিংটা হচ্ছে যে যদি রাশেদের মতো এরকম সুন্দর দাড়ি থাকে, যদি একটা সৌম্য চেহারা থাকে, যদি পাঞ্জাবি পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের দিকে যায়, ওরে আপনি আর মানে বাম দলে ওর যাওয়ার আর কোনো চান্স না থাকে কিনা, এরকম একটা অবস্থা হয় কিনা? নূর বা বাম নেতাদের মধ্যে বিরাট একটা অংশ তারা কিন্তু দাড়ি রাখে, তাদের অনেক সময় বড় চুলও রাখে। এগুলো তো আপনারা দেখেছেন এবং দেখছেন। তাহলে চুল এবং দাড়ি নিয়ে বামপন্থীদের বিশেষ কোনো আলাদা অ্যালার্জি নাই, বরঞ্চ যারা পালন করেন, বরঞ্চ আমরা যদি এই প্রশ্নটা করি, রমজান মাসে জিনিসপত্রের দাম যে বাড়ায় যে ব্যবসায়ীরা, সেই দামটা বাড়িয়ে তারাই কি মাথায় টুপি দিয়ে তারা কি ইফতারে বসে না? একবারও কি তারা খেয়াল করে না? একবারও তারা খেয়াল করে না? অন্যের কথা রতন ভাই বললেন, মানে আমাদের তো আপনাদের কথাটা শুনতে হবে, মানে বিকল্পটা শুনতে হবে। রতন ভাই, আসছি আবার আপনার কাছে। জি, আপনি কি শেষ করবেন? শেষ করতে কিছু? হ্যাঁ, শেষ করি। আমার ওটাই যে কখনো কখনো হয় কি, একটা নীতির জন্য হয়তো অনেক দিন আমাদের লড়তে হবে। আমরা বুঝতে পারছি যে আমাদের কথাটা এখনো মানুষ গ্রহণ করছে না, আমাদেরকে আরো অনেক হয়তো পরীক্ষা দিতে হবে। আমরা সে পরীক্ষা দিতে প্রস্তুত আছি, কিন্তু সাথে সাথে মানুষকে এটাও বলবো, কোনো সস্তা মোহে অথবা বিভ্রান্ত করে যদি আমি ক্ষমতায় যাইও, সে ক্ষমতা দিয়ে কিন্তু মানুষের ভালো করতে পারবো। আমাদের একজন দর্শক পাবেল সরকার, উনি প্রশ্ন করেছেন যে খালেদ ভাই, এনসিপির নেতারা যে ভাষায় সরকারের সমালোচনা করছে, এটা কি রাজনীতির ভাষা? আশা করি উত্তরটা দিবেন। রাজনীতির ভাষা বলে আলাদা কোনো ভাষা আছে কিনা আমি জানি না। আমি ভাই গালাগালি, আরেকটা মানুষ উপস্থিত না থাকলে শুধু বাড়িয়ে কথা বলা এবং বিভিন্ন ভাবে তাকে আক্রমণ করা, অশালীন আক্রমণ করা, সেইটার আমি বিপক্ষে, আইন নিজের হাতে তুলে নেওয়ার বিপক্ষে। এছাড়া যে যাকে যত বেশি মানে তার রুচি অনুযায়ী, তার শিক্ষা অনুযায়ী সে এটা করতেই পারে। এটা নিয়ে আমি বলার কেউ না। আমি
ও রতন ভাই মাঝখানে একজন বলছিল যে বামরা শুধু মাস্টারি করে, ওইটাও একটু আপনি একটু মনে রাখেন, এটা নিয়ে আমি একটু কথা বলবো যে আপনারা মাস্টারি করে কোন কি অর্জন করলেন। আমি জনাব রাশেদ খানের কাছে আসি। জনাব রাশেদ খান, আমাদের কিছু আসলে দেশ জাতি নিয়েও প্রশ্ন আছে, আপনাকে নিয়ে প্রশ্ন একটু বেশি হয়ে যেতেছে, তবুও দর্শকদের একটা প্রশ্নের একটা যদি ছোট্ট করে আপনি একটু জবাব দেন। আপনার গাড়ি, আপনি কেন গাড়ি আপনি কোথায় গাড়ি পাইলেন, কোথায় গাড়ি কিনলেন? গাড়ি আমার একটা খুব মানে আমার কপালের সাথে একটা গাড়ি লেগে, সাদ্দামের গাড়ি দিয়ে শুরু হয়েছিল, তারপরে হচ্ছে যে এই গাড়ি নিয়ে প্রশ্ন চলতেইছে। সাদ্দাম মানে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম। যাই হোক, আপনি গাড়ি কোথায় পাইলেন? হাসনাতের গাড়ি নিয়েও প্রশ্ন ছিল। হাসনাত আব্দুল্লাহ যখন গাড়ি চালাতেন, হাসনাত আব্দুল্লাহ আমার জবাব দিছিলেন যে আপনার মতো 1000 খালেদ মহিউদ্দিন আমাকে গাড়ি দেওয়ার জন্য রেডি আছে। সত্যি 1000 খানেক না 1000 এরকম কিছু একটা বলছে। তো আপনার জবাবটা একটু শুনতে চাই যে জনাব রাশেদ খান গাড়ি কই? আচ্ছা আচ্ছা, এখন তো আমাকে সরকার একটা সরকার থেকে গাড়ি দিচ্ছে, সরকারের গাড়ির আগে সরকারের গাড়ি। আচ্ছা, নিশ্চয়ই আপনার খেয়াল থাকবে যে ইন্টারিম গভর্নমেন্টের সময় নুরুল হক নূরের উপর আমাদের উপরে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে হামলা হয়েছিল এবং সেই হামলা প্রশাসনের একটি অংশ জড়িত ছিল এবং জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের যে সংঘর্ষ সেটিকে কেন্দ্র করে নুরুল হক নূর ব্যাপকভাবে আক্রান্ত হয়েছিল। এরপরে গণ অধিকার পরিষদের একজন নেতা, তিনি ব্যবসা করেন, কেন্দ্রীয় সহসভাপতি, তার নাম জাহিদুর রহমান। তিনি আমাকে, তার 2টা গাড়ি ছিল, তো এই ঘটনার পরে তিনি আমাকে বললেন যে ভাই আমার গাড়ি আপনি ব্যবহার করেন। এর কারণটা ছিল যে আমি আসলে আগে বাইকে চলাচল করতাম, আমি নিজে বাইক ড্রাইভ করতাম না, আমার ছোট ভাই সে আমাকে নিয়ে আসা করতো। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন সব মিলিয়ে আসলে এটা তো আসলে আমার যে সময় নিরাপত্তা সংকট সৃষ্টি হয়, তখন তো আমি যে দলের সাধারণ সম্পাদক ছিলাম সেই দলের একজন কেন্দ্রীয় সহসভাপতি, তার গাড়ি আমি ব্যবহার করেছি, নির্বাচনের সময়ও আমি সেটাই ব্যবহার করেছি। তো এখন এটি নিয়ে তো আসলে নানানজন নানান কথাবার্তা ফেসবুকে লেখে বলে, এখন এটি নিয়ে আসলে আমার বলার কি আছে? আমি কতজনের উত্তর দিব? এই বিষয়গুলো নিয়ে আসলে খুব বেশি কথা বলার সুযোগ আছে বলে আমি মনে করি না। ওকে, আপনি বলেছেন, নামও বলেছেন যে কে আপনি গাড়ি দিয়েছেন, নিশ্চয়ই এইটা জবাব। এটা সবাই, এটা যারা প্রস্তুত তোলে তারাও জানে, কিন্তু তারা তো স্বাভাবিকভাবে তারা জানে কিনা জানি না, কিন্তু আপনি আজকে জানলো, আপনার বক্তব্যের মধ্যে এটা পরিষ্কার হলো। আমি একটু দল নিয়ে প্রশ্ন করি, সরকার নিয়ে প্রশ্ন করি। 31 দফার 20 নম্বর দফা, বিএনপির যে 31 দফা, সেটার কথা বলতেছি যে একরকম লঙ্ঘন করে বিএনপি সরকার প্রথমে সিটি কর্পোরেশন, জেলা পরিষদে অনির্বাচিত প্রশাসক নিয়োগ দেয়, এরপরে একজন ইতিহাস সৃষ্টি করে। কিছুদিন পরে দেখা গেল যে আপনারা সরকারি 11টা প্রতিষ্ঠানের শীর্ষ পদে বিএনপির নেতাদের নিয়োগ দেওয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে যে বিএনপি যেসব নেতারা এমপি হইতে পারেন নাই, যাদেরকে মন্ত্রী বানানো যায় নাই, এমনকি যারা মন্ত্রী হয়েছে তাদের ফ্যামিলির অন্যান্য যারা লোক আছেন তাদেরকে পদায়ন মানে কি বলবো, যেগুলি নিয়ে আমরা আওয়ামী লীগের নিয়ে আমরা হাসাহাসি করতাম যে আর কত, যেগুলি নিয়ে রতন ভাইকে বললে রতন ভাই নিশ্চয়ই খুব সুন্দর একটা ভ্যানগার্ডের মধ্যে একটা নামটা মধ্যে দিতে পারবে। এটা কি শুরু হয়েছে আসলে বিএনপিতে? মানে অনির্বাচিত প্রশাসক, তারপর হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া, এগুলি কি? আচ্ছা দেখেন, বিগত 16 বছরে মানে আওয়ামী লীগের সময়ে যেটি হয়েছিল যে বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা, বিশেষ করে আমি যে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আমি সূর্য সেন হলের আবাসিক ছাত্র ছিলাম, সে সময় দেখেছি যারা আসলে ছাত্রলীগের রাজনীতি করতো তাদেরকে এনএসআইতে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা বলেন বা বিভিন্ন বিশেষ করে পুলিশের এসআই, এছাড়া যারা আসলে আওয়ামী পরিবারের ছিল বা ছাত্রলীগ করতো, তারা আসলে পুলিশ ভেরিফিকেশন, সেটা বিসিএস ক্যাডার থেকে শুরু করে আপনার বিভিন্ন চাকরিতে তাদেরকে আসলে এক ধরনের সুযোগ দেওয়া হতো। অর্থাৎ 16 বছরে শেখ হাসিনার 16 বছরে প্রশাসনকে এক ধরনের দলীয়করণ করা হয়েছিল। আচ্ছা, এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসে যেটি হলো, যেহেতু আসলে অন্তর্বর্তীকালীন সরকারের 2-1 উপদেষ্টা, তাদের সাথে তো আমাদের সম্পর্ক যোগাযোগ ছিল এবং আমাদের নিজেদেরও কিছু লোকজন মানে পরিচিত লোকজন সরকারের আশপাশে তো ছিল। নানানভাবে যতটুকু আসলে জানতে পেরেছিলাম, এছাড়া আসলে যারা সমন্বয়ক ছিল, ছাত্র উপদেষ্টা ছিল, তাদের সাথে তো সম্পর্ক ছিল। তো সব মিলিয়ে যতটুকু তথ্য আমার কাছে ছিল সেটি হলো, তারা মনে করছিল যদি আসলে বিভিন্ন জায়গায় রদবদল বা প্রমোশন, যারা আসলে অতীতে ছাত্র দল করেছে বা বিএনপি পরিবারের, এমনকি জামাতের বা আপনার শিবিরের রাজনীতি করেছে, শুরুতে তাদের চিন্তা ছিল আসলে নিজেদের মতন প্রশাসনকে গুছানো। তো সেই সময় কয়েকজন উপদেষ্টা তাদেরকে পরামর্শ দেয়, বিশেষ করে ছাত্র উপদেষ্টা সমন্বয়কদেরকে, যে আমরা